হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আবার উপস্থিত হলাম ক্লাস 8-এর বাংলা বই সাহিত্য কণিকা বই থেকে চতুর্থ গল্প নিয়ে। গল্পটির নাম তৈলচিত্রের ভূত এবং লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। তো এই গল্পটা আজকে আমরা সম্পূর্ণ পড়ব। তারপর এই শব্দার্থ, টিকা, প্রশ্ন উত্তর, মূল ভাব, লেখক পরিচিতি সবগুলোই পড়ব। তো আশা করি যে ভিডিওটা তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের পড়াশোনাটা অনেক ভালো হবে এবং পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো চলো আমরা শুরু করি। তৈলচিত্রের ভূত গল্পটি লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়ালো। পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন, বসো নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে চাকরকে ডেকে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগনের দিকে তাকালেন। বসতে বললাম যে, এরকম চেহারা হয়েছে কেন, অসুখ নাকি? নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে যে চুরি করো কিনা। এরকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল, না না, অসুখ নয়। অসুখ আবার কিসের? গুরুতর কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহে হয়ে পরাশর ডাক্তার দু হাতের আঙ্গুলের ডগাগুলি একত্র করে নগনকে দেখতে লাগলেন। মোটাসোটা হাসি খুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে। মুখে হাসির চিহ্নটুকু নেই। চাউনি একটু উদ্ভ্রান্ত। কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপছাড়া হয়ে গেছে। নগেন তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে। মাস দুই আগে নগনের মামার শ্রদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নাগেনকে দেখেছিলেন। এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে? ছেলেবেলা থেকে মামা বাড়িতেই সে মানুষ হয়েছে বটে, কিন্তু মামার শোকে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনো দিন ছিল না। বড়লোক কিপন মামার যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে তাতে মামার পরলোক যাত্রার তার খুব বেশি দুঃখ হবার কথা নয়। বাইরে মামাকে খুব শ্রদ্ধা ভক্তি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায়ই জমের বাড়ি পাঠাতো তাও পরাশর ডাক্তার ভালো করেই জানতেন। পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগনের নেই, কারণ শেষ সময়ে কি ভেবে তার মামা তার নামে মোটা টাকা হুইল করে রেখে গেছেন। নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, ডাক্তার কাকা, সত্যি করে একটা কথা বলবেন, আমি কি পাগল হয়ে গেছি? পরাশর ডাক্তার একটু হেসে বললেন, তোমার মাথা হয়ে গেছে। পাগল হওয়া কি মুখের কথা রে বাবা? পাগল যে হয় অত সহজে সে টের পায় না সে পাগল হয়ে গেছে। তবে দ্বিধা ভরে খানিকক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসল, আচ্ছা ডাক্তার কাকা, প্রেতাত্মা আছে? প্রেতাত্মা মানে তো ভূত? নেই। নেই, তবে অনেকক্ষণ ইতস্ত করে অনেক ভূমিকা আর অনেকবার শিউরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল। চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী। বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন। মিথ্যা বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয় তিনি তা জানতেন। মামা তাকে প্রায় নিজের ছেলেদের সমান টাকা কড়ি দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মামার এরকম উদারতা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। বাইরে যেমন ব্যবহারই করে থাকুক, মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তিতে তার মন ভরে গেল। আর সেই সঙ্গে জাগলো এরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জা আর অনুতাপ। সন্ধ্যের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাওয়ার পর অনুতপ্তটা যেন বেড়ে গেল। শুয়ে শুয়ে সে ছটপট করতে লাগলো। হঠাৎ এক সময় তার মনে হলো সারা জীবন তো ভক্তি শ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে। এখন যদি সত্য সত্যই ভক্তি শ্রদ্ধা জেগে থাকে, লাইব্রেরির ঘরে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে হয়তো
আত্মগ্লানি একটু কমবে, মনটা শান্ত হবে। রাত্রি তখন প্রায় 3টে বেজে গেছে। সকালে আলো নিভিয়ে শুয়ে পড়েছে বাড়ির অন্ধকার। এত রাত্রে ঘুমানোর বদলে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপছাড়া ব্যাপার হবে সেই জ্ঞান নগনের ছিল। তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমাবার চেষ্টা করল, কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে। মন একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই, কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সেটা ভালো করে টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়ল। লাইব্রেরিটি নগেনের দাদামশাইয়ের আমলের। লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না। তার আমলে গত 30 বছরের মধ্যে লাইব্রেরির পিছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ। আলমারি কয়েকটি অল্প দামি আর কয়েক দিনের পুরনো। ভেতরগুলি বেশিরভাগ আদরকারী বাজে বইয়ে ঠাসা এবং ওপরে বহুকালের ছেঁড়া মাসিকপত্র আর নানা রকম ভাঙাচোরা ঘরোয়া জিনিস গাদা করা। টেবিলটি এবং চেয়ার কয়েকটি খুব সম্ভাব্য অন্য ঘর থেকে পেনশন পেয়ে এই ঘরে স্থান পেয়েছে। দেয়ালে 3টি বড় বড় তৈলচিত্র, সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটা সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো। তাছাড়া কয়েকটা পুরানো ক্যালেন্ডারের ছবিও আছে। কোনোটাতে ডিসেম্বর, কোনোটাতে চৈত্র মাসের 12 তারিখ লেখা কাগজের ফলক এখনও ঝুলছে। তৈলচিত্রের একটি নগেনের দাদামশাইয়ের, একটি দিদিমার এবং অপরটি তার মামার। দাদামশাই আর দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেয়ালে পাশাপাশি টাঙানো আছে। মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেয়ালের মাঝামাঝি। কারো ঘুম ভেঙে যাবে ভয়ে নগেন আলো জ্বালেনি, কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না। ছেলেবেলা থেকে এই বাড়ির আনাচে কানাচের সঙ্গে তার পরিচয়। লাইব্রেরিতে ঢুকে অন্ধকারে সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল। অস্ফুট স্বরে, আমায় ক্ষমা করো মামা বলে যেই সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে, বর্ণনার এখানে পৌঁছে নগেন শিউরে চুপ করে গেল। তার মুখ আর বেশি ফ্যাকাশে হয়ে গেছে, দু চোখ বিস্ফোরিত। তারপর নগেন ঢোক গিলিয়ে জিভ দিয়ে ঠোঁট চেটে বলল, যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা, কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল। সমস্ত শরীর ঝনঝন করে উঠল। তারপর আর কিছু মনে নাই। জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে, আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি। পরাশর ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, তোমার আগে কোনো দিন ফিট হয়েছিল নগেন? নগেন মাথা নেড়ে বলল, ফিট? না, কোশ্মিনকালেও আমার ফিট হয়নি। আমি ভুল করছেন ডাক্তার কাকা, এ ফিট নয়। মরলে তো মানুষ সব জানতে পারে। মামাও জানতে পেরেছেন টাকার লোভে আমি মিথ্যা ভক্তি দেখাতাম। তাই ছবি ছোঁয়া মাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। সবটা শুনুন আগে, তাহলে বুঝতে পারবেন। সমস্ত সকাল নগেন মরার মতো বিছানায় পড়ে রইল। এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরপাক খেতে লাগলো। ভক্তি ভালোবাসার ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোকে গিয়েও তার ওপর মামার এমন জোরালো বিতৃষ্ণা জেগেছে যে তার তৈলচিত্রটি পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে দিতে রাজি নন। যাই হোক, নগন একালের ছেলে। প্রথম ধাক্কাটা কেটে যাবার পর তার মনে নানা রকম দ্বিধা সন্দেহ জাগতে লাগলো। কে জানে রাত্রে যা ঘটেছে তা নিছক স্বপ্ন কিনা। ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করল। এবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন, আবার দেখাবেন না কেন? এবার কিছুই ঘটল না। শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে। মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথার সেখানটা ফুলে টনটন করছে। এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেঝেতে তার জ্ঞান হয়েছিল। কিন্তু এতে বড়জোর প্রমাণ হয়, রাত্রে ঘুমের মধ্যেই হোক আর জাগ্রত অবস্থাতেই হোক,
লাইব্রেরিতে গিয়ে সে একটা আছাড় খেয়েছিল। নিজের তৈলচিত্র ভর করে মামায় যে তাকে ধাক্কা দিয়েছিলেন তার কি প্রমাণ আছে? নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল, কিন্তু বেশিক্ষণ তার মনের শান্তি টিকল না। রাত্রে আলো নিভিয়ে বিছানায় শুয়েই হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে। দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার এখন নেই। রাত্রি ছাড়া তার মামা তো এখন কিছুই করতে পারেন না। কি সর্বনাশ! তবে তো রাত্রে আরেকবার মামার তৈলচিত্র না ছুঁয়ে কাল রাত্রের ব্যাপারটাকে স্বপ্ন বলা যায় না। এত রাত্রে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবেই নগেনের হৃৎকম্প হতে লাগল। কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষের চলে কি করে? খানিকটা পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির। ভয়ে বুক কাঁপছে, ছুটে পালাতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কি একটা অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তৈলচিত্রের দিকে। ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জ্বেলে দিল। মটকার পাঞ্জাবির উপর দামি শাল গায়ে মামা দেয়ালে দাঁড়িয়ে আছেন। মাথায় কাঁচা পাকা চুল, মুখে একজোড়া মোটা গোঁফ, চোখে ভর্ৎসনার দৃষ্টি। নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করল। কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না, কিন্তু সমস্ত শরীর হঠাৎ যেন কেমন অস্থির অস্থির করতে লাগলো। তৈলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে। তবু নগেন যেন বাঁচল। ভয়ের জন্য শরীর এইরকম অস্থির অস্থির করতে পারে, সেটা সামান্য ব্যাপার। ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়ল। তার আরেকটা কথা মনে এসেছে, কাল ঘর অন্ধকার ছিল, আজ আলোটা থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন। নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল। অনেকটা নিশ্চিন্ত মনে সে অন্ধকারে তৈলচিত্রের কাছে ফিরে গেল। সে জানে অন্ধকারে তৈলচিত্র স্পর্শ করলেও কিছু হবে না। ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কি আসে যায়। ইতস্তত না করেই সে সোজা তৈলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল। পরক্ষণে ঠিক প্রথম রাত্রের মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমায় ফেলে দিলেন ডাক্তার কাকা। অজ্ঞান হয়ে গেলে। না, একেবারে অজ্ঞান হয়ে যায়নি। অবশ্য আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম, কিন্তু জ্ঞান ছিল। তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা। দিন রাত কেবল এই কথাই ভাবি। রোজ কতবার ঠিক করি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব, কিন্তু যেতে পারি না। কিসে যেন আমায় জোর করে আটকে রেখেছে। পরাশর ডাক্তার খানিকক্ষণ ভেবে জিজ্ঞাসা করলেন, তারপর আর কোনোদিন ছবিটা ছুঁয়েছ? কতবার? দিনে ছুঁয়েছি, রাত্রে ছুঁয়েছি, আলো জেলে ছুঁয়েছি, অন্ধকারে ছুঁয়েছি। ঠিক এই রকম ব্যাপার ঘটে। দিনে বা রাত্রে আলো জেলে ছুলে কিছুই হয় না। অন্ধকারে ছোঁয়া মাত্র মামা আমাকে ঠেলে দেন। সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাঁকানি দিয়ে ওঠে। কোনোদিন অজ্ঞান হয়ে যায়, কোনোদিন জ্ঞান থাকে। বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়ল। আমি কি করব ডাক্তার কাকা? এমন করে কদিন চলবে? পরাশর ডাক্তার বললেন, তার দরকার হবে না, আমি সব ঠিক করে দেব। আজ সকালে ঘুমিয়ে পড়লে রাত্রি ঠিক 12টার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো, আমি যাব। একটু থেমে আবার বললেন, ভূত বলে কিছু নেই নগেন। শুধু তবু মাঝরাত্রে অন্ধকার লাইব্রেরিতে পরাশর ডাক্তার মৃদু একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। এই ঘরে বাড়ির লোক খুব কম আসে। ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ভাবসা গন্ধ পাওয়া যায়। নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরে কাঁপছে। কিসের ভয়? ভূতের? তৈলচিত্রের ভূত? ভূতের? ভূতে যে একেবারে বিশ্বাস করে না, যার বদ্ধমূল ধারণা এই যে যত সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায়, তার প্রত্যেকটির সাধারণ ও স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছেই আছে। ছবির ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে?
তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই। নগেন যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবেও পরাশর ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেননি। একদিন নয়, একবার নয়, ব্যাপারটা ঘটেছে অনেকবার। দিনে তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে, রাত্রে তার তেজ বাড়ে। কেবল তাই নয়, অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না। আরও একটা কথা, রাত্রি বাড়ার সঙ্গে তৈলচিত্র যেন বেশি সজীব হয়ে উঠতে থাকে। প্রথম রাত্রে নগেন অন্ধকার স্পর্শ করলে ছবি নগনের হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে। মাঝরাতে স্পর্শ করলে এত জোরে তো ধাক্কা দিয়েছে যে মেঝেতে আছড়ে পড়ে নগেনের জ্ঞান লোপ পেয়ে গেছে। অশরীরী শক্তি কল্পনা করা ছাড়া এই সমস্ত আর কি মনে হয়? হয়, নিশ্চয় হয়। মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার নিজেকে এই কথা শুনিয়ে দিলেন। তারপর চোখ তুলে তাকালেন দেয়ালের যেখানে নগেনের মামার তৈলচিত্রটি ছিল। এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন। তৈলচিত্রগুলির অবস্থান তার অজানা ছিল না, যা চোখে পড়লে তাতে পরাশর ডাক্তারের বুকটাও ধরাস করে উঠল। তৈলচিত্রের ওপরের দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জ্বলজ্বল করে তাকিয়ে আছে। চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় 1.5 হাত। ঠিক এই সময় নগেন ফিসফিস করে বলল, আলোটা জ্বালাবো ডাক্তার কাকা? পরাশর ডাক্তার তার গলার আওয়াজ শুনে চমকে উঠলেন। না। রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে সরু একটা আলোর রেখা ঘরের দেয়ালে এসে পড়েছে। তাতে অন্ধকার কমেনি। মনে হচ্ছে যেন সেই আলোটুকুতেই ঘরের অন্ধকারটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মাত্র। নগেন আবার ফিসফিস করে বলল, একটা কথা আপনাকে বলতে ভুলে গিয়েছি ডাক্তার কাকা। দাদামশাই আর দিদিমার ছবি তার মরবার পর করা হয়েছিল, কিন্তু মামার ছবিটা মরবার আগে মামা নিজেই শখ করে আঁকিয়েছিলেন। হয়তো সেজন্যই। নগেনের শিহরণ স্পষ্ট টের পাওয়া যায়, ভয় পেয়ে গেছেন। দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার তৈলচিত্রের দিকে এগিয়ে গেলেন। কাছাকাছি যেতে জলজলে চোখ দুটির জ্যোতি যেন অনেক কমে গেল। হাত বাড়িয়ে দিতে প্রথমে তার হাত পড়ল দেয়ালে। যত সাহস করে এগিয়ে এসে থাকুন, প্রথমেই একেবারেই নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন দ্বিধাবোধ হচ্ছিল। পাশের দিকে হাত সরিয়ে তৈলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠল। অস্ফুট গোঙানির আওয়াজ করে পেছন দিকে 2 পা ছিটকে গিয়ে তিনি মেঝেতে বসে পড়লেন। পরক্ষণে ভয়ে অর্ধমিত নগেন আলোর সুইচ টিপে দিল। মিনিট 5 পরাশর ডাক্তার চোখ বুজে বসে রইলেন। তারপর চোখ মেলে মিনিট 5 এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন নগেনের মামার রূপার ফ্রেমে বাঁধানো তৈলচিত্রটির দিকে। তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন, তুমি একটি আস্ত গর্দভ নগেন। রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন, গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান। এত কথা বলতে পারলে আমাকে আর এই কথাটা একবার বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে লাগিয়ে 2টো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে? আমি কি জানি? 6 মাস আগে যেমন দেখে গিয়েছিলাম আমি ভেবেছিলাম ছবিটা এখানে তেমন অবস্থাতেই আছে। ইলেকট্রিক শক খেয়ে বুঝতে পারো না কিসে শক লাগলো? তুমি কোন দেশি ছেলে? আমি তো শক খাওয়া মাত্র টের পেয়ে গিয়েছিলাম তোমার মামার ছবিতে কোনো প্রেতাত্মা ভর করেছেন। নগেন উদ্ভ্রান্তের মতো বলল, রূপার ফ্রেমটা দাদামশাইয়ের ছবিতে ছিল। চুরি যাবার ভয়ে মামা অনেক দিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন। মামার শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বার করে মামার ছবিটা বাঁধিয়েছিলেন। আলো 2টো লাগিয়েছিলেন আমার মামাতো ভাই পরেশ। হ্যাঁ, সে এবছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। তাই বলল, এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেবে কেন? পরাশর ডাক্তার একটু হেসে বললেন, পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে। কিছু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে সেরেছে।
এই খবরটা যদি আগে দিতে আমায়। নগেন সংশয় ভরে বলল, কিন্তু ডাক্তার কাকা। পরাশর ডাক্তার রাগ করে বললেন, কিন্তু কি? এখনও বুঝতে পারছো না? দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে, তাই ছবি ছুলে কিছু হয় না। ছবি মানে ছবির রূপার ফ্রেমটা। রূপার ফ্রেমটার নিচে কাটছাট কিছু আছে, দেয়ালের সঙ্গে যোগ নেই। নইলে তোমাদের ইলেকট্রিকের বিল এমন হু হু করে বেড়ে যেত যে আবার কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো। তুমিও আবার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে। সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জ্বলে আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা, তাই সে সময় ছবি তুলে তোমার কিছু হয় না। এই ঘরের আলোটা জ্বললেও তাই হয়। মাঝরাত্রে বাড়ির সমস্ত আলো নিভে যায়, তখন ছবিটা ছুলে আর কোনো পথ খোলা নেই যে বিদ্যুৎ অগত্যা তোমার মতো বোকা হবার শরীরটা দিয়েই। পরাশর ডাক্তার চুপ করে গেলেন। তার হঠাৎ মনে পড়ে গেছে, সুযোগ পেলে তার শরীরটা পথ হিসেবে ব্যবহার করতেও বিদ্যুৎ দ্বিধা করে না। তিনি হাঁফ ছাড়লেন। কপাল ভালো, তরিতাহত হয়ে প্রাণেও মরতে হয়নি। তো বন্ধুরা, গল্পটা শুনলাম, খুবই একটি মানে চমকপ্রদ গল্প, যেখানে বলা হয়েছে যে এটাই বোঝানো হয়েছে যে একটি ছবিতে রূপার একটা ফ্রেম ছিল। তো এই ফ্রেমের উপরে বাল্ব লাগানো হয়েছিল, আর সেটা শর্ট সার্কিটের কারণে ফ্রেমটাও বিদ্যুৎ প্রবাহিত সেখানে ছিল। এবং দিনের বেলা যেহেতু লাইট বন্ধ থাকতো, তাই সেখানে কোনো কারেন্টের শক দিত না, কিন্তু রাতে যখন লাইটটা দেওয়া থাকতো ফ্রেমের, তখন সেখানে বিদ্যুৎ থাকতো, সে কারণে তাকে শক করতো। এটাই এখানে বোঝানো হয়েছে। তো আশা করি ভালো লেগেছে গল্পটা। চলো এখন শব্দার্থ এবং টিকাগুলো একটু দেখে আসি আমরা। প্রকাণ্ড অর্থাৎ অন্তত বৃহৎ অথবা অতিশয় বড়। বিব্রত ব্যতিব্যস্ত, বিপন্ন, বিচলিত। উদ্ভ্রান্ত বিহ্বল, দিশেহারা, হতজ্ঞান। খাপছাড়া বেমানান, উদ্ভট, অসংলগ্ন, এলোমেলো। শ্রাদ্ধ মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য শ্রদ্ধা নিবেদনের হিন্দু আচার বা শাস্ত্রীয় অনুষ্ঠান। উইল শেষ ইচ্ছেপত্র, মৃত্যুর পরে সম্পত্তি বন্টন বিষয়ে মালিকের ইচ্ছা অনুসারে প্রকৃত ব্যবস্থাপত্র বা দানপত্র, যা তার মৃত্যুর পরে বলবৎ হয়। প্রেতাত্মা মৃতের আত্মা বা ভূত। অনুতাপ আফসোস, কৃতকর্ম বা আচরণের জন্য অনুশোচনা, পরিতাপ করা। তৈলচিত্র তেল রঙে আঁকা ছবি। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যেহেতু নাম এটার সাথেই। তৈলচিত্র তেল রঙে আঁকা ছবি। প্রণাম হাত ও মাথা দ্বারা গুরুজনের চরণ স্পর্শ করে অভিবাদন। আত্মগ্লানি নিজের ওপর ক্ষোভ বা ধিক্কার, অনুতাপ, অনুশোচনা। বিস্ফোরণ বিস্ফারিত অর্থাৎ বিস্তারিত, প্রসারিত। কস্মিন কালেও কোনো কালে বা কোনো কালেই, কোনো সময়েই না বলতে এরকম বোঝায়। ছলনা অর্থাৎ কপটতা, শঠতা, প্রতারণা, ধোঁকা দেয়া ইত্যাদি। হৃদকম্পন হৃদকিম্পের স্পন্দন, বুকের যেটা কাঁপুনি। মটকা রেশমের মোটা কাপড়। ভৎসনা তিরস্কার বা ধমক বা নিন্দা করা। ইতস্তত দ্বিধা, সংকোচ, গড়িমসি করা। অশরীরী দেহহীন, শরীরহীন, নিরাকার। ভূত বলতে এটাকে বোঝায়, যেটা আমরা দেখতে পাই না, অর্থাৎ অশরীরী শরীর নাই। খুব সহজ। পাঠের উদ্দেশ্য: ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে যে কুসংস্কার বিরাজমান, তা ভিত্তিহীন, কাল্পনিক ও আন্তঃসারশূন্য। বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে এই কুসংস্কার ও অন্ধবিশ্বাস সহজেই দূর করা সম্ভব। গল্পটি পড়ে শিক্ষার্থীরা এই বিষয়ে ভয়মুক্ত, কুসংস্কারমুক্ত ও সচেতন হবে। পাঠ পরিচিতি। তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কিশোর উপযোগী ছোট গল্প। 1941 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে
মৌচাক পত্রিকায় প্রকাশিত হয় এই গল্পটি। এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের দেখে নিতে হবে। আমি আবার পড়ছি, যেখানে তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কিশোর উপযোগী ছোট গল্প। 1941 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় প্রকাশিত হয় এই গল্পটি। ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে বিরাজমান কুসংস্কার যে ভিত্তিহীন, মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে তা তুলে ধরেছেন। এই গল্পে তিনি দেখিয়েছেন বিজ্ঞান বুদ্ধির জয়। কুসংস্কারচ্ছন্নতার কারণে মানুষ নানা অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু মানুষকে যদি বিজ্ঞান চেতনা দিয়ে ঘটনা বিশ্লেষণে উদ্বুদ্ধ করা যায়, তাহলে ওইসব বিশ্বাসের আন্তঃশূন্যতা ধরা পড়ে। মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে নগেন চরিত্রের মধ্যে ভূত বিশ্বাসের স্বরূপ ব্যাখ্যা করেছেন। অন্যদিকে পরাশর ডাক্তার বিজ্ঞানসম্মত বিচারবুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগনের বিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিহীনতাকে। মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয়, এরকম বিশ্বাস সমাজে প্রচলিত থাকায় নগেন বৈদ্যুতিক শককে ভূতের কাজ বলে সহজে বিশ্বাস করেছে। অন্যদিকে পরাশর ডাক্তার সব কিছু যুক্তি দিয়ে বিচার করেন বলে তার কাছে বৈদ্যুতিক শকের বিষয়টি সহজেই ধরা পড়ে। লেখক পরিচিতি। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এগুলো বেশিরভাগ প্রশ্ন থাকে এমসিকিউতে, অতএব এগুলো গুরুত্বপূর্ণ। মানিক তার ডাকনাম। 1908 সালে সাঁওতাল পরগনার দুমরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে। কলকাতার প্রেসিডেন্সি কলেজে থাকা ছাত্র অবস্থায় 1928 সালে তার প্রথম গল্প ছাপা হয়। লেখালেখির কারণে বিএসসি পরীক্ষায় পাশ করতে পারেননি। তার বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে। এছাড়া দিবারাত্রির কাব্য, অহিংসা, পুতুল নাচের ইতিকথা তার উল্লেখযোগ্য উপন্যাস। এছাড়া তিনি প্রচুর ছোট গল্প রচনা করেছেন। তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। তার লেখার প্রবণতা ছিল মানুষের মন বিশ্লেষণ করা। 1956 সালে তিনি কলকাতায় মারা যান। তো আমি যে বিষয়গুলো যে মার্ক করে দিচ্ছি, এগুলো ভিডিওটা যদি একবার, দুইবার, তিনবার এভাবে দেখো, তাহলে এই জিনিসগুলো মনে থাকবে। আমি পড়তে মানা করব না, কিন্তু পড়ার পাশাপাশি যদি ভিডিওগুলো এভাবে দেখা যায়, তাহলে মনে থাকার সম্ভাবনাটা সবচাইতে বেশি। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কর্ম অনুশীলন দেওয়া আছে। এগুলো আমি আর দেখাচ্ছি না, এগুলো বাসায় করে নিতে পারবা। যেমন যে বহু নির্বাচনী প্রশ্ন। নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত? মাসির, মামার, দাদার, পিসির। 2 নম্বরে রয়েছে নগেনের সাথে পরাশর ডাক্তারের প্রথম দেখা হয় কখন? 2 মাস আগে, 3 মাস আগে, 4 মাস, 5 মাস। মৃত মামার ছবি নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন? জীবিত মামার প্রতি নগেনের ভক্তি ও শ্রদ্ধা ছিল না। মামার মৃত্যুর আগেই ছবিটি আঁকা হয়েছিল। ছবির রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ ছিল। নগেন ভূতকে খুব ভয় পেত। তো সঠিক উত্তরটা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভিডিওটা দেখে থাকো তাহলে উত্তরটা অবশ্যই দিতে পারবা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততদিন সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনায় মনোযোগী হবে এবং বাংলা বিদ একাডেমির সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।